আমরা ইতিহাস পোর্শনটা পড়ি। ইতিহাস পোর্শনে আমরা মাঝখানে গতদিন যেটা আমরা কি পড়ছিলাম, ইতিহাস পোর্শনে মধ্যযুগ পড়ছিলাম, ঠিক না? মধ্যযুগ পড়ছিলাম। মধ্যযুগে আমরা বললাম যে মাঝখানে এই পেজের মাঝখানে আমরা উপমহাদেশের দিকে একটু চোখ দিয়েছি, আর দুই পাশে বাংলা ভূখণ্ডের উপরে একটু চোখ দিয়েছিলাম যে বাংলা ভূখণ্ডে কি চলছে, আর মাঝখানে উপমহাদেশের দিকে দেখছিলাম। উপমহাদেশে কি চলছিল? মুঘল শাসন চলছিল। আমরা মুঘল শাসনটা শেষ করতে পারিনি, আমরা জাহাঙ্গীর পর্যন্ত পড়েছিলাম, সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত। কিছু জিনিস বাকি আছে। আর বাংলা ভূখণ্ডে কি চলছিল? বাংলা ভূখণ্ডে 12 ভূঁইয়ার শাসন চলছিল। কিন্তু সম্রাট জাহাঙ্গীর যখন ইসলাম খানকে সুবাদার হিসেবে নিযুক্ত করে, ইসলাম খান চিন্তা করলো যে যেহেতু 12 ভূঁইয়াদের শাসন চলছে এবং তাদের রাজধানী হচ্ছে রাজমহলে, তো আমি কি করি, রাজধানীটাকে চেঞ্জ করে ফেলি, রাজধানীটাকে রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসি, তারপরে ঢাকায় আমার কর্তৃত্বটা স্থাপন করি। তো এইটার মাধ্যমে সে 12 ভূঁইয়াদেরকে দমন করতে সক্ষম হয়েছিল। তাহলে এই ইসলাম খানকে সে কি হিসেবে নিযুক্ত করে? সুবাদার হিসেবে। তাহলে সুবাদারি আমল কিন্তু সেটার মাধ্যমে চালু হয়ে গেছিল। তাহলে বাংলা ভূখণ্ডে আমরা সুবাদারি আমল শুরু করব, আর মুঘল শাসনের মধ্যে আমরা কি শুরু করব? জাহাঙ্গীরের পর থেকে পড়ার চেষ্টা করব। তো আজকে যতটুকু পড়বো সেটার বেসিকটা এখানেই লেখা আছে। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো আমরা জাহাঙ্গীর আর নূরজাহান, মানে জাহাঙ্গীর পড়ছিলাম, জাহাঙ্গীর শেষ করে ফেলেছি। জাহাঙ্গীরের 20তম স্ত্রীর নাম কি ছিল? নূরজাহান, যার প্রকৃত নাম ছিল মেহেরুন্নেসা। জাহাঙ্গীর সম্পর্কে বেশি কিছু বলার নাই, জাস্ট দুইটা কথা। একটা হচ্ছে তিনি 1608 সালে ইসলাম খানকে সুবাদার হিসেবে নিযুক্ত করেন, এটা ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, যেটা আমরা এখনো বলিনি, যে 1608 সালে তিনি ইংরেজদেরকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের একটা অনুমতি দেয়। তাহলে এটা কাজ না বলে অকাজ বলাই ভালো হবে, যে তিনি কি করেছিল? সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিল ইংরেজদেরকে। ইংরেজরা প্রথমে আসে আকবরের দরবারে 1600 সালে, সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি, তবে সম্রাট জাহাঙ্গীর 1608 সালে তাদেরকে একটা বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিল। তাহলে জাহাঙ্গীর সম্পর্কে আমরা দুইটা কথা বলে ফেললাম। ইসলাম খান সম্পর্কে বেশি কথা নাই। ইসলাম খান সম্পর্কে বলার ওইটাই যে 1610 সালে তিনি রাজমহল থেকে রাজধানীকে ঢাকায় স্থানান্তর করে, বারো ভূঁইয়াদেরকে দমন করে, এবং তাকে মুঘল সাম্রাজ্যের একজন নির্মাতা বা সর্বশ্রেষ্ঠ সুবাদার বলা হয়। তিনি অনেক কিছু নির্মাণ করে, এগুলো বলবো না। তো তিনি ঢাকার নাম রেখেছিল জাহাঙ্গীরনগর, যেহেতু জাহাঙ্গীরই তাকে নিয়োগ করেছে বা জাহাঙ্গীরই এখন বর্তমানের সম্রাট, তাহলে তার ঢাকার নামকরণ কি করেছিল? জাহাঙ্গীরনগর। সুবাদার, সুবা মানে প্রদেশ, আর প্রদেশের যে প্রশাসক তাকে বলা হচ্ছে সুবাদার। তাহলে সুবাদার ছিল প্রথমে কে? ইসলাম খান। আর জাহাঙ্গীরের ছেলের নাম কি, বা নূরজাহানের ছেলের নাম কি হবে? শাহজাহান। ঠিক না? নূরজাহানের ছেলের নাম হবে শাহজাহান। জাহাঙ্গীর মৃত্যুবরণ করার পরে শাহজাহান ক্ষমতায় আসে। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, কারণ তার 4জন ছেলে ছিল এবং 4জন ছেলেই 4টা জায়গার শাসনকর্তা ছিল, এই জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। শাহজাহানের ডাক নাম ছিল খুররম, এবং তার ওয়াইফের নাম ছিল আমরা সবাই জানি মমতাজ। মমতাজ আবার ওই যে নূরজাহানের ভাতিজি ছিল, মানে শাহজাহানের মামাতো বোন ছিল, তার মানে সে মামাতো বোনকে বিয়ে করে। এবং তারপরে তো আমরা সবাই জানি, এটা অবশ্য তার প্রথম স্ত্রী ছিল না, দ্বিতীয় স্ত্রী ছিল, এবং তার জন্য সে কি করে? মমতাজ মহল তৈরি করে। সে আরো অনেক কিছু তৈরি করে, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, লালবাগের কেল্লা, তারপরে হচ্ছে শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল, এরকম অনেক কিছুই তৈরি করে। কিন্তু ওগুলো তো এতটা পপুলার না। লালবাগের কেল্লা পপুলার, কিন্তু সবচেয়ে পপুলার কোনটা? তাহলে মামাতো বোনকে বিয়ে করে এবং তার জন্য কি স্থাপন করে? মমতাজ মহল স্থাপন করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো সে লালবাগের কেল্লাও তৈরি করে, আরো অনেক কিছু তৈরি করে, খাসমহল, শীষমহল, ওগুলো আমরা এত বেশি মনে রাখবো না। শাহজাহানের 4টা ছেলে ছিল, একজন হচ্ছে দারাশিকো, ফার্স্ট সবচেয়ে বড় ছেলে। সেকেন্ড ছেলে হচ্ছে শাহ সুজা। থার্ড হচ্ছে আওরঙ্গজেব। আর ফোর্থ হচ্ছে মুরাদ। দারাশিকো হচ্ছে আমাদের এলাহাবাদ এবং লাহোরের শাসনকর্তা ছিল, সবচেয়ে বড় ছেলে, এবং শাহজাহান বলেছিল যে সে যেহেতু বড় ছেলে, আমি মারা যাওয়ার পরে শাসন ক্ষমতা দারাশিকো পাবে। এটা শুনে আবার আওরঙ্গজেব অনেক রেগে গেছিল। যাই হোক, দারাশিকো সবচেয়ে বড় ছেলে ছিল, তার সম্পর্কে আমরা কি বললাম? সে এলাহাবাদ এবং লাহোরের শাসনকর্তা ছিলেন। আর সেকেন্ড যে ছেলে তার নাম ছিল শাহ সুজা। শাহ সুজাকে সে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ করে। প্রথম যে দারাশিকো ছিল তাকে দিয়েছে এলাহাবাদ এবং লাহোর, সেকেন্ড ছেলেকে দিয়েছে বাংলা। তাহলে আমরা যেহেতু বাংলা নিয়ে বেশি কনসার্ন, এই জন্য আমরা শাহ সুজা নিয়েও বেশি কনসার্ন। শাহ সুজা সম্পর্কে দু একটা কথা বলার চেষ্টা করবো। শাহ সুজা সেকেন্ড ছেলে ছিল, সেটা তো আমরা সবাই জানি। তিনি আবার কি করে? ঢাকা থেকে রাজধানীকে রাজমহলে স্থানান্তর করে। ইসলাম খান রাজমহল থেকে ঢাকায় নিয়েছিল বারো ভূঁইয়াদের ভয়ে। পরে তো বারো ভূঁইয়ারা দমন হয়ে গেছে, তখন শাহ সুজা চিন্তা করলো রাজধানী ঢাকায় রেখে লাভ নাই, আবার আগে যেখানে ছিল সেখানে ফেরত দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ রাজমহলে রাজধানীটাকে ফেরত দেওয়ার চেষ্টা করি। এবং তার সময় বিভিন্ন পর্তুগিজ, তারপর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ, এরা সবাই ব্যবসার অনুমতি পায়। পর্তুগিজদেরকে তিনি নিশান দিয়েছিলেন। নিশান মানে হচ্ছে তার নিজের একটা অনুমতিপত্র। তিনি তো যুবরাজ ছিলেন, ঠিক না? শাহজাহানের ছেলে মানে যুবরাজ, তো যুবরাজের দেওয়া ব্যবসায়ের অনুমতিপত্রকে আমরা বলি নিশান। তিনি পর্তুগিজদেরকে ব্যবসায়ের নিশান দিয়েছিলেন। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচদেরকে তিনি সম্রাটের ফরমানে, মানে শাহজাহানের ইচ্ছাতে সম্মতি দিয়েছিলেন ব্যবসা করার জন্য। তাহলে তার বাবা দিয়েছিল বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি 1608 সালে, আর শাহজাহানের ফরমানে শাহ সুজা কি করেছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচদেরকে ব্যবসায়ের অনুমতি দিয়েছিলেন বা সম্মতি দিয়েছিলেন সম্রাটের ফরমানে। আর 1633 সালে আমাদের শাহজাহান কি করেছিলেন? বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। আর শাহ সুজা কি করেছে? হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয় 1651 সালে। তাহলে 1608-এ জাহাঙ্গীর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। 1633-এ শাহজাহান তিনি কোথায় অনুমতি দেন? হরিহরপুরে বলা হয় বা বাংলায় বলা যায়। আর শাহ সুজা কি করেছেন? হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন কত সালে? 1651 সালে। শাহ সুজা সম্পর্কে আর কিছু যদি বলতে চাই, তেমন কিছু বলার নাই। তিনি অনেক কিছু তৈরি করেন, যেমন ঢাকায় বড় কাটরা, ঈদগাহ, হোসেনি দালান, চুরিহাট্টা মসজিদ, এগুলো নির্মাণ করেন। তো এত কিছু আমরা পড়বো না, আমার বেসিক টার্গেট হচ্ছে এই স্ট্রাকচারটা বোঝানো, যে কার পরে কে আসছে, কোন সম্পর্কের ভিত্তিতে আসছে। তাহলে শাহ সুজা ছিল সেকেন্ড ছেলে
তাকে তিনি বাংলা সুবাদার হিসেবে নিযুক্ত করেন। এখানে দেখা যাচ্ছে 1633-এর পরে 1639-এর মাঝে একটা গ্যাপ আছে। এখানে আরো বিভিন্ন ধরনের সুবাদার ছিল, তাদের সম্পর্কে আমরা কিছু বলছি না, যেহেতু তারা খুব বেশি উল্লেখযোগ্য না। মানে সুবাদার ইসলাম খান বা সুবাদার ইসলাম খান চিশতি, ইসলাম খান মাসনাদি, অনেকেই ছিল। তো তাদের সম্পর্কে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না। এরপর আসি থার্ড ছেলের নাম হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব সম্পর্কে প্রথমে একটু ভালো কথা বলি, তারপরে খারাপ কথা বলবো। ভালো কথা হচ্ছে তিনি খুবই মানে ইসলামিক মাইন্ডেড ছিলেন, ইসলামিক অর্থনীতি এটা তিনি চালু করেন। তারপরে তিনি টুপি আর কোরআন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, এবং তিনি মুঘল সাম্রাজ্যের শেষ সফল সম্রাট ছিলেন। শাহজাহান বলেছিল যে তার মৃত্যুর পরে তার বড় ছেলে দারাশিকো ক্ষমতা পাবে, কিন্তু এটা আওরঙ্গজেবের পছন্দ হয়। এই জন্য তিনি কি করেন, বাবাকে বন্দি করে ফেলেন। বাবাকে বন্দি করে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে ফেলে। তাহলে শাহজাহানের পরে দারাশিকো ক্ষমতা না পেয়ে ক্ষমতা চলে গেল কার কাছে, সম্রাট আওরঙ্গজেবের কাছে। এবং তিনি ভয় পেলেন যে তার ভাইরা এসে আবার তাকে যেন কোনো ঝামেলা না করতে পারে। এই জন্য তিনি দারাশিকোকে কি করলেন, দারাশিকোকে আক্রমণ করে একটা বন্দি রুগ্ন হাতির পিঠে চড়ানোর মাধ্যমে গোটা দিল্লিতে তাকে হচ্ছে ভ্রমণ করালেন। তারপরে তাকে শিরশ্ছেদ করে মেরে ফেললেন। ঠিক আছে, দারাশিকোকে এইভাবে সে দমন করলো। দারাশিকোকে দমন করলো, তারপরে কাকে দমন করতে হবে, শাহ সুজাকে দমন করতে হবে। শাহ সুজাকে তিনি আক্রমণ করলে শাহ সুজা ভয়ে বাংলা টাংলা সব ছেড়ে চলে যায় আরাকানে। আরাকানে যাওয়ার পরে সেখানে লুকাই ছিল, কিন্তু ওইখানে ওই সময় আরাকানে কে ছিল, মগ রাজারা ছিল। মগ রাজারা বিশ্বাসঘাতকতা করে এবং সে হচ্ছে বলে দেয় যে সে কোথায় আছে, তারপরে সে সপরিবারে নিহত হয়, মানে হত্যা করা হয় তাকে, শাহ সুজাকে। এভাবে শাহ সুজাকে সে দমন করে। আর মুরাদকে কিভাবে দমন করলো, মুরাদ তো সবচেয়ে ছোট ছেলে, খুব একটা ঝামেলা না, ওকে মৃত্যুদণ্ডের একটা অভিযোগ দিয়ে দিল। তারপরে তাকে হচ্ছে তার বিচার করা হলো এবং ফাঁসি দেওয়া হলো। এভাবে সে ভাইদেরকে দমন করে ফেলে। তারপরে সে বাংলা ভূখণ্ড কিভাবে দখল করলো, মীর জুমলাকে বাংলায় পাঠালো। শাহ সুজা যখন পালালো তখন সে মীর জুমলাকে বললো তুমি বাংলাতে যাও, বাংলাতে যেয়ে সেখানে হচ্ছে তোমাকে সুবাদার হিসেবে নিযুক্ত করা হলো। তখন মীর জুমলা আবার এসে কি করলো, সে দেখলো যে শাহ সুজা যেহেতু রাজধানীকে কোথায় নিয়েছিল, রাজমহলে নিয়েছিল, আমি আবার রাজমহল থেকে রাজধানীকে ঢাকায় স্থানান্তর করি। তো সে আবার রাজমহল থেকে ঢাকায় রাজধানীকে স্থানান্তর করলো। তাহলে এখানে দেখো যে ইসলাম খান রাজমহল থেকে ঢাকা, শাহ সুজা ঢাকা থেকে রাজমহল, আবার মীর জুমলা বললো রাজমহল থেকে ঢাকা। মানে এরকম হয় না যে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারে গেলে ওষুধ চেঞ্জ করে দেয়, অনেকটা এরকম যে তারা এক সুবাদার থেকে আরেক সুবাদারে আসলে রাজধানী চেঞ্জ করে দিচ্ছে। মীর জুমলা আর খুব একটা কিছু না, উনি ইরানের অধিবাসী ছিলেন, এইটুকু বললেই হবে। আর তিনি পাগলা সেতু নির্মাণ করেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা গেট নির্মাণ করেন। তো মীর জুমলাকে 3 বছর দেওয়ার পরে আওরঙ্গজেবের মামা ছিল শায়েস্তা খান। তো তার মনে হলো যে অন্য মানুষকে না দিয়ে আমি কি করি, আমার মামাকেই ক্ষমতাটা দিই, শায়েস্তা খানকে। তখন সে তার মামা শায়েস্তা খানকে ক্ষমতাটা দিল। শায়েস্তা খানের যে সময়, সেই সময়কে বলা হয় মুঘলদের স্বর্ণযুগ। সে খুব ভালোভাবে শাসন ক্ষমতা কায়েম করতে পেরেছিল, এবং তার সময় ইংরেজরা কিন্তু ভয়ে পালায়, মানে বিতাড়িত হয়ে যায়। তার মানে ভালোই শাসন ক্ষমতা চালাতে পেরেছিল। এবং তখন আমরা সবাই জানি যে দ্রব্যমূল্য এতটাই সস্তা ছিল যে 1 টাকায় 8 মণ চাল পর্যন্ত পাওয়া যেত। 1 টাকায় 8 মণ চাল, মানে কত, 320 কেজি, ঠিক না? আর তিনি অনেক কিছু তৈরি করেন, ছোটখাট্টা 3 গম্বুজ মসজিদ, লালবাগের দুর্গ, বা হচ্ছে 7 গম্বুজ মসজিদ, হোসেনি তালান, খিজিরপুর মসজিদ, এরকম অনেক কিছু তিনি নির্মাণ করেন। তো এগুলা সম্পর্কে খুব বেশি জিনিসপত্র বলতে চাচ্ছি না। এরপরে নবাবী আমল চলে আসবে। তার আগে আরো 2-1টা কথা আছে, সেটা হলো যে সম্রাট আওরঙ্গজেব ইংরেজ জব চার্নকের কাছে মাত্র 1200 টাকায় কলকাতা নগরী বিক্রি করে দেন। এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। 1700 সালে তিনি কি করেন, 1700 না 1690 সালে জব চার্নকের কাছে মাত্র 1200 টাকায় কলকাতা নগরীটাকে বিক্রি করে দেন। আর 1700 সালে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে কিনা? লাস্ট ইনফো বলতে, ওই যে জব চার্নকের কাছে 1200 টাকায় ইংরেজ জব চার্নকের কাছে 1690 সালে তিনি 1200 টাকায় কলকাতা বিক্রি করে দেন, এটা একটা কথা। আর 2 নম্বর কথা হচ্ছে 1700 সালে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে। এটা আমরা যখন ওই ইংরেজ শাসন শুরু করবো তখন এই ইনফরমেশন গুলো লাগবে। প্রথম ইনফরমেশন ছিল আমাদের জাহাঙ্গীর 1608 সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। 1633 সালে শাহজাহান বাংলায় বা হরিহরপুরে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। আর 1658 সালে, 58 নাকি 51 সালে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। তারপরে কি বললাম, 1690 সালে আওরঙ্গজেব ইংরেজ জব চার্নকের কাছে 1200 টাকায় কলকাতা নগরী বিক্রি করে দেন। আর 1700 সালে ইংরেজরা কি করে, ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে। এই পর্যন্ত বলেছি। আচ্ছা, তাহলে কেউ একজন বলো যে জাহাঙ্গীর সম্পর্কে আমরা কোন 2টা ইম্পর্টেন্ট কথা মনে রাখবো? যদি বলি যে 2টা ইম্পর্টেন্ট কথা বলো জাহাঙ্গীর সম্পর্কে, তাহলে কি বলবা? ইংরেজ রিলেটেড কি কথা বলবো, 1608 সালে তিনি কি করেন, বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন, ঠিক না? এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা কি, 1608 সালে তিনি ইসলাম খানকে সুবাদার হিসেবে নিযুক্ত করেন। আর শাহজাহান সম্পর্কে কি মনে আছে, বা ইসলাম খান সম্পর্কে একটা কথা যদি বলতে বলা হয় সেটা কি বলবো? হ্যাঁ, মানে রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করে। হ্যাঁ। আর শাহজাহান সম্পর্কে কি বলবা? হ্যাঁ। আচ্ছা, তারপরে তার 4 ছেলে ছিল, দারাশিকো, আওরঙ্গজেব, শাহ সুজা এবং মুরাদ। দারাশিকো এলাহাবাদ এবং লাহোরের শাসনকর্তা ছিলেন। আর শাহ সুজা ছিলেন কোথায়, বাংলায়, বাংলা সুবাদার। আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্য বা হচ্ছে দক্ষিণ ভারতের শাসনকর্তা। তো দক্ষিণ ভারতকে ইংলিশে বলা হয় ডেকান। কয়েকদিন আগে আইপিএল একটা টিম ছিল ডেকান চার্জার্স, তো আওরঙ্গজেব ওই জায়গার শাসনকর্তা ছিলেন। আর মুরাদ ছিলেন গুজরাট এবং মালওয়ারের শাসনকর্তা। আওরঙ্গজেব সম্পর্কে আমরা বলেছি সে হচ্ছে শাহ সুজা পালানোর পরে মীর জুমলাকে দিয়েছিল, এবং মীর জুমলা আবার কি করে, আবার রাজধানীকে ঢাকায় নিয়ে আসে।
আর এরপরে সে 1663 সালে তার যে মামা শায়েস্তা খান ওনাকে শাসন ক্ষমতা দেয়। ওনার সময়কে আমরা বলি স্বর্ণযুগ মুঘল শাসনের। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। অনেক কিছু নির্মাণ করে, এগুলো আমরা এত বেশি বলছি না। এরপরে তিনি 1700 সালে যখন বাণিজ্য কুঠি স্থাপন হলো, ফোর্ট উইলিয়াম দুর্গ যখন স্থাপন হলো, তারপরে সুবাদারি যেই শাসনটা সেটা তুলে ফেলেনি, মানে তখন বাংলা একটা সুবাদার ছিল, কিন্তু সেই সুবাদার ঠিকঠাক ভাবে রাজস্ব আদায় করছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য একজন দেওয়ান নিযুক্ত করে। দেওয়ানের নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। আওরঙ্গজেব কি করলো, যে তখন যে সুবাদার ছিল সে হয়তো ঠিকঠাক ভাবে কাজ করতে পারছিল না, মানে শায়েস্তা খান তো চলে গেছে, শায়েস্তা খান চলে যাওয়ার পরে যে সুবাদার গুলো আসছে তারা যাতে ঠিকঠাক ভাবে কাজকর্ম করতে পারে এই জন্য একজন দেওয়ান নিযুক্ত করে। দেওয়ানের কাজ ছিল ওইখানে রাজস্ব আদায় করা এবং অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। কাকে নিয়োগ করলো? নবাব মুর্শিদ কুলি খানকে। এবং যেহেতু সবাই কি করেছিল, রাজধানী স্থানান্তর করেছিল, মুর্শিদ কুলি খানও এসে চিন্তা করলো আমি রাজধানী স্থানান্তর করে দিব। সে ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করে, এবং মুর্শিদাবাদ মানে হচ্ছে তার নামানুসারে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ। রাজধানী স্থাপন করার পরে আর তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, আওরঙ্গজেব তাকে একটা উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে করতলব খান। আর তিনি আর উল্লেখযোগ্য তেমন কিছু করেননি। ওই সময় যে সুবাদার তাদেরকে বলা হতো নাজিম এবং সুবাকে বলা হতো নিজামত। সুবা মানে প্রদেশ, প্রদেশকে বলা হতো নিজামত এবং সুবাদারকে বলা হতো নাজিম। তখন বাংলা যে নাজিম বা বাংলা সুবাটা ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই 3টা জায়গা নিয়ে। আমরা তো পড়ি যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নবাব সিরাজউদ্দৌলা, তো ওই 3টা জায়গা নিয়ে বাংলা সুবাটা গঠিত। তারপরে নবাব মুর্শিদ কুলি খান যখন মারা গেলেন 1727 সালে, তারপরে তার জামাই অর্থাৎ মেয়ের হাজবেন্ড নবাব সুজাউদ্দিন খান ক্ষমতায় আসে। তারপরে নবাব সুজাউদ্দিন খান যখন মারা যায় একজন দুর্বল দুর্বল নবাব আসে, সেটা হচ্ছে নবাব সরফরাজ। তো যেহেতু তিনি দুর্বল, নবাব আলীবর্দী খান দেখলেন যে একজন দুর্বল নবাব ক্ষমতায় বসে আছে আর আমি এভাবে দেখবো সেটা হবে না, তো সে ওই দুর্বল নবাব সরফরাজকে আক্রমণ করে, আক্রমণ করার মাধ্যমে ক্ষমতা নিয়ে ফেলে। এই আলীবর্দী খান কে ছিলেন? আমাদের সিরাজউদ্দৌলার নানা, ঠিক না, নবাব সিরাজউদ্দৌলার নানা। তারপরে তার একটা খ্যাতি ছিল, সেই খ্যাতিটা হচ্ছে তিনি বর্গী মারাঠাদেরকে দমন করেন। মানে ওই সময় একটা ঐতিহাসিক সাম্রাজ্য ছিল যার নাম হচ্ছে মারাঠা, মারাঠা সাম্রাজ্য, যার প্রতিষ্ঠাতা ছিল ছত্রপতি শিবাজী এবং রাজধানী ছিল ভারতের পুনেতে। তো তাদেরকে দমন করতে সক্ষম হয় কে? নবাব আলীবর্দী খান। এবং নবাব আলীবর্দী খানের নাতি অর্থাৎ মেয়ের ছেলে, মেয়ের নাম ছিল আমিনা বেগম, তার ছেলের নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা। তো তিনি মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি মারা গেলে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসবে। তো তিনি যখন মারা যান তখন নবাব, মারা গেলেন না, মানে তারপরে ক্ষমতাটা আসবে কে? নবাব সিরাজউদ্দৌলার হাতে। তো তিনি যখন মারা যান তখন ক্ষমতা চলে আসে নবাব সিরাজউদ্দৌলার হাতে। তখন তার বয়স ছিল মাত্র কত বছর? 22 বছর। এরপরে বাকি যে কাহিনীটা, নবাব সিরাজউদ্দৌলার কাহিনী তো আর আমাদেরকে নতুন করে বলার কিছু নাই, আমরা একটা উপন্যাস পর্যন্ত পড়ে এসেছি। তার যে ওয়াইফের নাম ছিল লুৎফুন্নেসা, এবং তিনি পলাশির যুদ্ধে ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হন। তার কিন্তু সৈন্যবাহিনী ছিল মোট 50,000। এই 50,000 সৈন্যবাহিনী থাকার পরেও মাত্র 5,000 তার পক্ষে যুদ্ধ করে, আর বাকি সবাই ইংরেজদের সাথে হাত মিলায়। এজন্য তিনি বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। বিশ্বাসঘাতকতা কে করে? তার বড় খালা ঘসেটি বেগম। কারণ ঘসেটি বেগম চিন্তা করেছে আমি বড় মেয়ে, আমি থাকতে কেন আমার ছোট বোনের ছেলে ক্ষমতা পাবে, এটা তার একটা হিংসা ছিল। তো এই জন্য তিনি বিশ্বাসঘাতকতা করেন। তারপরে আরেকজন ছিল রাজবল্লভ। রাজবল্লভ ঢাকার দেওয়ান ছিল তখন। তো এই রাজবল্লভকে নবাব সিরাজউদ্দৌলা সন্দেহ করেছে যে তিনি অর্থ আত্মসাৎ করে। তো এই সন্দেহের কারণে তার একটু মানে রাগ উঠে যায়, এই জন্য তিনি ইংরেজদের সাথে হাত মিলান। আর আরেকজন ছিল কি? মীর জাফর। মীর জাফর ছিল প্রধান সামরিক কর্মকর্তা, বা তাকে বকশি বলা হয়। তো তার কথা তো আমরা সবাই জানি, তিনিও ষড়যন্ত্র করেন। আর আরেকজন ছিলেন শওকত জং। শওকত জং ছিল সিরাজের খালাতো ভাই এবং তিনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন এবং সিরাজ তাকে পরাজিত করেন এবং হত্যা করেন। আর আরেকজন বিশ্বাসঘাতক ছিলেন উমিচাঁদ। উমিচাঁদ ভারতবঙ্গের আদি ব্যবসায়ী ছিলেন, তিনিও ষড়যন্ত্র করেন। আর সিরাজ একটা ইম্পর্টেন্ট কাজ করেন, সেটা হচ্ছে কাশিমবাজার দুর্গ দখল করে ফেলেন। কারণ তখন ওই দুর্গের যে কুঠিয়াল ছিলেন, ইংরেজ কুঠিয়াল ওয়াটসন, সেই ওয়াটসন তার আদেশ অমান্য করে, এই জন্য তিনি কাশিমবাজার দুর্গ দখল করেন এবং নিজের দখলে নিয়ে ফেলেন 1756 সালে। এটা কখন তৈরি হয়েছিল? 1651 সালে। শাহ সুজা যখন সুবাদার ছিলেন তখন হুগলিতে বা কাশিমবাজারে। ঠিক আছে, হ্যাঁ। নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000 আর ইংরেজদের পক্ষে সৈন্য ছিল মাত্র 1,000। সেই 1,000 সৈন্য নিয়ে কিন্তু তারা জয়লাভ করতে সক্ষম হয়। আর ভারতীয় সেনা ছিল তাদের পক্ষে 2100। তার মানে 3100 সৈন্য নিয়ে 50,000 সৈন্যকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছিল ওই বিশ্বাসঘাতকতার কারণে। আর কয়েকজন ভালো মানুষও ছিল সিরাজের পক্ষে, যেমন মীর মদন, মোহনলাল, নবে সিং হাজারি বা বাহাদুর খান, এরা হচ্ছে সাহায্য করেছিল। মীর মদন ছিল সেনাবাহিনীর ভ্যানগার্ড। তারপরে ফ্রান্সের যারা সেনাপতি ফরাসি, তারাও কিন্তু সাহায্য করেছিল। তাদের মধ্যে একজন ছিল সিনফ্রে, এরা হেল্প করেছিল নবাবকে। হ্যাঁ হ্যাঁ, সাফরে। তো ওইটা মানে ফরাসি যে ভাষা, তারা কিন্তু লিখে একটা উচ্চারণ আরেক রকম হয়। তো এখানে লেখা আছে সিনফ্রে। সাফরে আমরা পড়েছিলাম, হ্যাঁ। তো আমরা এই পর্যন্ত পড়লাম, এখানে পলাশির যুদ্ধ পর্যন্ত। পলাশির যুদ্ধে নবাব পতন হওয়ার পরে ক্ষমতা চলে যাবে ইংরেজ নবাবের হাতে। সেটাও নবাবী আমল, তবে সেটা হচ্ছে ইংরেজ নবাবী আমল। তো সেটা থেকে আমরা নেক্সট দিনে পড়ার চেষ্টা করবো, ইংরেজ শাসন থেকে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইতিহাস পোর্শন। ইতিহাস পোর্শনে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সিরাজউদ্দৌলা সম্পর্কে আরো কিছু কথা বলা যায়। যেমন ধরো তিনি যখন আহ, যুদ্ধে পরাজিত হলেন, তারপরে তিনি কত তারিখে পরাজিত বা কত তারিখে পলাশির যুদ্ধ হয়? 23শে জুন 1757, ঠিক না? তখন তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং বন্দী করা হয়। তারপর তিনি পালানোর পরে 3 জুলাইয়ে
মীর জাফরের ছেলে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক তিনি পাটনা যাওয়ার পথে মৃত্যুবরণ করে, মানে খুন করা হয় তাকে।